এয়ারফোর্স ওয়ানের যে তার কে থেকে আমাদের প্রেসিডেন্ট চলে আসলেন, আপনি বলছিলেন এটি লজ্জাজনক, আপনি বলছিলেন যে পালিয়ে আসতে হয়েছে। বিষয়টি আবার ভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। আপনি যদি জানেন যে নিশ্চিত আপনার মৃত্যুর ঝুঁকি রয়েছে, আপনি বোকা না হলে তো আপনি সেই ঝুঁকিতে যাবেন না, আপনি বিকল্প একটা সিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করবেন, এটি স্বাভাবিক। আমি আপনার কাছে যেটি জানতে চাইছি সেটি হলো, ইরান তারা কি এই সাহস করবে কিংবা করতো সেই সময়? এইভাবে যুদ্ধ চলাকালীন সময়ে সরাসরি আমাদের দেশের রাষ্ট্রপতির জীবন হুমকির মুখে চলে গেছে একটা ন্যাটো সম্মেলনে, যে এর কতগুলো দিক বিবেচনা করলে দেখা যায় এটা আমেরিকার জন্য একটা চূড়ান্ত হিউমিলিটিং সিচুয়েশন। আমাদের আরেকটা মিত্র ছিল মধ্যপ্রাচ্যে, গালফ দেশগুলো। সেখানে আমরা সৌদিকে দেখছি এখন নতুন করে জোট টোট করছে। এটি কি তারা আমেরিকার যে উপনির্ভরশীলতা সেখান থেকে বের হয়ে যাওয়ার কোনো উপক্রম করবে? এই যুদ্ধে এই পুরো রিজিয়নের দেশগুলোর বোঝা হয়ে গেছে যে আইদার আমেরিকা ইনকেপেবল অর আমেরিকা আনউইলিং। আমেরিকা তার নিজের বেজে নিজের সোলজারদেরকে অরক্ষিত রেখে ইসরায়েলকে প্রোটেক্ট করার জন্য তার এয়ার ডিফেন্স সিস্টেম সরিয়ে নিয়েছিল। তাহলে সেই আমেরিকার উপরে তার অ্যালাইরা কতটুকু আসলে রিলাই করতে পারে? এয়ারফোর্স ওয়ানের যে তার কে থেকে আমাদের প্রেসিডেন্ট চলে আসলেন, আপনি বলছিলেন এটি লজ্জাজনক, আপনি বলছিলেন যে পালিয়ে আসতে হয়েছে। বিষয়টি আবার ভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। আপনি যদি জানেন যে নিশ্চিত আপনার মৃত্যুর ঝুঁকি রয়েছে, আপনি বোকা না হলে তো আপনি সেই ঝুঁকিতে যাবেন না, আপনি বিকল্প একটা সিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করবেন, এটি স্বাভাবিক। আপনি বলছিলেন 200 বছরে হয়নি। 2000 সালে প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও পাকিস্তানে গিয়েছিলেন এইভাবে বিকল্প একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে, অনেকটা চুপিসারে। আমি আপনার কাছে যেটি জানতে চাইছি সেটি হলো, নিরাপত্তা হুমকিটা নিশ্চিত ছিল, এটি ইউএস এর ইন্টেলিজেন্স বলছে, এবং বলার কারণে এই বিকল্প ব্যবস্থা নিতে হয়েছে। ইরান তারা কি এই সাহস করবে কিংবা করতো সেই সময় যে আমেরিকার প্রেসিডেন্টকে? হ্যাঁ, শেষ হয়েছে। জি, মানে আমেরিকার প্রেসিডেন্টকে অ্যাসাসিনেট করা। এই আপনি দুইটা বলছেন বিপরীত ধর্মী কথা। একটা হলো যে সমস্ত ইনফরমেশন গুলা তাদের কাছে অ্যাভেলেবল ছিল এবং তারা মনে করছে ইট ইজ এ ক্রেডিবল থ্রেট, সেই জন্যই তারা এই ব্যবস্থা নিছে। তাইলে এরা এই পাশে করবে কিনা সে ব্যাপারে তো কোনো সন্দেহ ছিল না তাদের। এরা করতেও পারে, এরকম একটা ব্যাপারে তো ব্যাপারটা গেছে। অতএব সেই জন্যই তারা এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে গেছে। এবং যত কিছুই হোক, এইখানে এইভাবে যুদ্ধ চলাকালীন সময়ে সরাসরি আমাদের দেশের রাষ্ট্রপতির জীবন হুমকির মুখে চলে গেছে একটা ন্যাটো সম্মেলনে, যে এর কতগুলো দিক বিবেচনা করলে দেখা যায় এটা আমেরিকার জন্য একটা চূড়ান্ত হিউমিলিটিং সিচুয়েশন হয়েছিল। এবং এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে। আর একটা কথা আমি বলি, যে ওই যে তিনটে দেশের যে অ্যালায়েন্সটা হয়েছে, এটার আগে আর একটা জিনিস চেষ্টা করতেছিল ট্রাম্প, আপনাদের মনে থাকার কথা, যে সে আব্রাহাম অ্যাকর্ডটা নিয়ে এদের সবাইকে মানে একত্রিত হওয়ার জন্য বলছিল। সেক্ষেত্রে পাকিস্তান একটা স্টেটমেন্ট দিছে, কোন থ্রেট অথবা কোনো অর্থের প্রলোভনে পাকিস্তান ওই জোটে যাবে না এবং ইসরায়েলের কখনো স্বীকৃতি দিবে না। এবং এরপরে টার্কিও ওইটা বলছে যে আমরা কোনো অবস্থাতে তাদেরকে স্বীকৃতি দিব না। এখন পাকিস্তান, ইরান এবং টার্কির যে অ্যালায়েন্সটা হয়েছে, এইটা কিন্তু ট্রাম্পের ওই আব্রাহাম অ্যাকর্ডকে ইন এ ওয়ে ডিফাই করে এইটা হয়েছে। এবং একটা জিনিস লক্ষ্য করবেন যে এখন পর্যন্ত পাকিস্তান বলতেছে একটা কিন্তু ওদের ডিফেন্স মিনিস্টার বলছিল সৌদি আরব ইজ এ রেড লাইন। এইটা দিছিল কাতারের ওই বম্বিং এর পরে, যে যদি এখানে ইরান তো আছে, কিন্তু ইসরায়েল যদি ডাইরেক্টলি সৌদি আরবকে হিট করে, তাইলে they will react immediately without being afraid of American interference. এইটা বলার জন্য এই অ্যাকর্ডটা তাড়াতাড়ি করাটা অ্যাকচুয়ালি আব্রাহাম অ্যাকর্ডের প্রতি একটা চপেটাঘাত হয়েছে।
এবং বর্তমানে ওইখানে যে পরিস্থিতি আছে তাতে যে সেদিনও দেখলাম এই আরব আমিরাত যে ওই যে $1 বিলিয়ন ইরানকে ছেড়ে দিছে, তার পিছনে গোপন একটা চুক্তি আছে যে তাদেরকে আপাতত কোনো হামলা করবে না, আর তারাও বলে দিছে আমাদের ঘাঁটির থেকে উড়ে যে তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই যে যে তলে তলে একটা নেগোসিয়েশন হচ্ছে এবং দেমসেলফ, আপনি যেটা আগে বলছিলেন যে তারা যে ডিফেন্সলেস হয়ে গেল, তাদের পেট্রিয়ট নিয়ে ইসরায়েল ঠেকাইলো, তাদেরকে প্রোটেক্ট করলো না, তারা একটু হইলেও ইট ওয়াজ এ ওয়েক আপ কল যে তোমরা যে এত টাকা পয়সা বিলিয়নস অফ ডলার যখনই গেছে, বিশেষ করে ট্রাম্প আসলে যে কাতারের কাছ থেকে প্লেন নিছে, এর আগের বার আসছিল $450 বিলিয়ন কন্ট্রাক্ট নিছে, বোয়িং এর সমস্ত প্লেন তাদেরকে বেচা এইগুলা, কিন্তু তারা আলটিমেটলি দেখতেছে যে আলটিমেটলি দে আর নট গেইনিং এনিথিং আউট অফ ইট। আমেরিকা তো শুরু থেকে এই মিত্রদেরকে খুঁজে পাচ্ছিল না এই যুদ্ধ শুরুর পর থেকে, যাদেরকে আমরা বড় মিত্র হিসেবে চিনি, যাদেরকে আমরা ইরাক যুদ্ধের সময় কাছে পেয়েছি, যাদেরকে অন্যান্য ইস্যুগুলোতে আমরা কাছে পেয়েছি। আমাদের আরেকটা মিত্র ছিল মধ্যপ্রাচ্যে গালফ দেশগুলো, সেখানে আমরা সৌদিকে দেখছি এখন নতুন করে জোট টোট করছে। এটি কি তারা আমেরিকার যে উপনির্ভরশীলতা সেখান থেকে বের হয়ে যাওয়ার কোনো উপক্রম করবে, নাকি এটি হবে আসলে নিজস্ব আমেরিকার শক্তিকে মধ্যপ্রাচ্যে আরো বেশি শক্তিশালী করার একটি উদ্যোগ? কোনটি আপনার কাছে মনে হচ্ছে? খুবই ভালো প্রশ্ন। আপনি যদি দেখেন যে এই যে রিসেন্ট যে অ্যালায়েন্সটা হলো সৌদি আরব, পাকিস্তান এবং টার্কির, সেটার আগেও কিন্তু আরেকটা অ্যালায়েন্স হয়েছিল পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে প্রাইমারিলি, এবং সেখানে বলা হয়েছিল যে এক্সটেন্ডেড নিউক্লিয়ার ডেটারেন্স পাকিস্তান দেবে, এরকম কিছু স্টেটমেন্টও আমরা দেখেছিলাম। তো সেটা যদিও চলছিল একটা দীর্ঘ প্রক্রিয়ার অংশ হিসেবে, যেখানে পাকিস্তান এবং সৌদি আরব অনেক রকমের সামরিক সহযোগিতা বিভিন্ন ধাপে বিভিন্ন স্তরে করে আসছিল আগে থেকে, সেটাকে একটা ফর্মাল মিউচুয়াল ডিফেন্স প্যাক্টের জায়গায় নিয়ে গেল, যেটা নিঃসন্দেহে একটা বড় ঘটনা। এবং এখন টার্কিকে নিয়ে আসা, এটা আরো বড় বিস্তৃত হলো বিষয়টা। কিন্তু এখানে আপনি দেখবেন যে অ্যালায়েন্স সিস্টেমের মধ্যে, আমেরিকান যে অ্যালায়েন্স সিস্টেম, সেটার মধ্যে তো টার্কি সরাসরি আছে, নেটো একটা দেশ, পাকিস্তান হচ্ছে একটা মেজর নন নেটো অ্যালাই, সৌদি আরবিয়া হচ্ছে এমন একটা দেশ যেখানে আমেরিকান সৈন্যের উপস্থিতি আছে, এবং সেটাও সরাসরি ডিফেন্স প্যাক্ট না হলেও একটা অ্যালায়েন্স সিস্টেমের মধ্যে। তাহলে কেন আবার নতুন করে এই অ্যালায়েন্সটা করা প্রয়োজন হলো, সেটার জায়গায় দেখলে বুঝতে হবে যে আমেরিকান সক্ষমতা, সেটা যে বিরাট বড় একটা হুমকির মুখে পড়লো, সেটা নিয়ে তো আসলে কোনো সন্দেহ নাই। এই যুদ্ধে এই পুরো রিজিয়নের দেশগুলোর বোঝা হয়ে গেছে যে আইদার আমেরিকা ইনকেপাবল অর আমেরিকা আনউইলিং। আমরা যেটা দেখেছিলাম যে ইরান যখন হোরাইজন্টাল এসকেলেশন করে এই গালফ দেশগুলোকে পানিশ করছিল আমেরিকান অ্যাটাকের জবাব হিসেবে, তখন কিন্তু আরব দেশগুলোর তরফে বুদ্ধিজীবীরা অনেকে লেখালেখি করেছেন, এবং তারা বলেছেন যে আমাদের দেশগুলো না প্রোটেক্ট করার কথা ছিল আমেরিকান পেট্রিয়ট মিসাইল দিয়ে, সেগুলো এখন কোথায়? সেগুলো সরিয়ে এখন ইসরায়েলে নেওয়া হয়েছে কেন? আমেরিকা তার নিজের বেজে নিজের সোলজারদেরকে অরক্ষিত রেখে ইসরায়েলকে প্রোটেক্ট করার জন্য তার এয়ার ডিফেন্স সিস্টেম সরিয়ে নিয়েছিল। তাহলে সেই আমেরিকার উপরে তার অ্যালাইরা কতটুকু আসলে রিলাই করতে পারে? সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একটা জোর তৎপরতা আমরা এই রিজিওনাল দেশগুলোর মধ্যে দেখতে পাচ্ছি, যারা নিজেদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য ওই আমেরিকান অ্যালায়েন্স সিস্টেমের বাইরে বের হয়ে যাচ্ছে না, কিন্তু তার উপরে লেয়ারিং করার জন্য আরো যত রকম ভাবে তারা এই ব্যাপারটাকে মজবুত করতে পারে সেটারই একটা পদক্ষেপ নিল। এবং সেখানে পাকিস্তান যেহেতু একটা ডিল ব্রেকার, একমাত্র মুসলিম দেশ যার পারমাণবিক সক্ষমতা আছে, সো পাকিস্তানের যোগ হওয়াটা একটা বিরাট বড় সিগনিফিকেন্ট ঘটনা। এবং নিউক্লিয়ার ডিটারেন্স আসলে ব্যাপারটা এমন যে ফিজিক্যালি বোম ওখানে মোবিলাইজ করার চেয়েও অনেক বড় ব্যাপার হচ্ছে থ্রেটটা। কেউ যদি এই থ্রেটের মুখে থাকে যে একটা নিউক্লিয়ার ডিটারেন্স ওয়ালা দেশ এরকম প্রতিশ্রুতি দিয়েছে যে সৌদি আরবে অ্যাটাক করলে তারা এই যুদ্ধে সরাসরি যুক্ত হবে, সেটাই অনেক বড় একটা ডিটারেন্স হিসেবে কাজ করে। তো এই সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে এই এলাকার দেশগুলা আমেরিকার উপর আর ওই
আমেরিকাকে কিন্তু ওই কিন্তু monopoly টা দিতে কিন্তু পারছে না। মানে সৌদি আরব এটি কার বিপক্ষে লড়ার জন্য করছে? ইরানের বিপক্ষে? মানে ইরান যদি সৌদি আরবে হামলা করে তাহলে তুর্কি এবং পাকিস্তান কি ইরানকে হামলা করবে? এমন কোনো শর্ত, এমন কোনো বিষয় কি তারা রাজি হয়েছে? তারা আসলে কেন করছে? আমেরিকা থেকে বের হওয়ার জন্য, না ইরানের বিপক্ষে শক্তিশালী হচ্ছে? ইরানের পয়েন্টটা আগে বলি। থিওরিটিক্যালি সৌদি আরবে যে কোনো দেশ অ্যাটাক করুক না কেন, রিগার্ডলেস অফ অরিজিন, সেটা ইসরায়েল হোক, ইরান হোক বা তৃতীয় অন্য কেউ হোক, থিওরিটিক্যালি এই চুক্তিটা হচ্ছে, যেটা টার্কির ফরেন মিনিস্টার বলেছেন, যে এটা নেটোর আর্টিকেল 5 এর মতো, যে একটা দেশের উপর অ্যাটাক সকল দেশের উপর অ্যাটাক হিসেবে গণ্য হবে। সুতরাং থিওরিটিক্যালি যেই অ্যাটাক করুক তার বিরুদ্ধে অটোমেটিক্যালি এই অ্যালায়েন্সটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এখন কথা থাকে যে তাহলে এটা কার বিরুদ্ধে করলো, কারণ আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান তো এই কনফ্লিক্টে সবচাইতে বড় মেডিয়েটর হিসেবে কাজ করছে, তাই না? Right. আমেরিকা এবং ইরানের মাঝখানে সে মেডিয়েটর, তার মানে ইরানের তরফে নিশ্চয়ই এতটুকু ট্রাস্ট পাকিস্তানকে করা হয় যা যতটুকু ট্রাস্ট করলে কেউ দূত হতে পারে। সুতরাং পাকিস্তান একটা বিরাট বড় বর্ডারও শেয়ার করে ইরানের সাথে। সুতরাং পাকিস্তান যে খুব আগ্রহের সাথে এরকম একটা ইরানের সাথে যুদ্ধে জড়াতে চাইবে, এটা আমার কাছে কোনো রেশনাল ক্যালকুলেশনে মনে হয় না।